আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে ব্যাকটেরিয়া রাজ্যকে বলে মনেরা। 2 প্রদত্ত কোনটি জটিল যন্ত্রের উদাহরণ সেলাই মেশিন। 3 একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম পাইন। 4 এসআইতে বলের একক নিউটন। 5 কোন মশা ম্যালেরিয়া রোগে জীবাণু বহন করে অ্যানোফিলিস। 6 প্রদত্ত কোনটি প্রথম শ্রেণীর খাদক গরু। 7 হাইড্রোজেন সালফাইডের সংকেত H2S। 8 কোন শক্তি আমরা সূর্য থেকে পাই না পারমাণবিক শক্তি। 9 প্রদত্ত কোনটি স্তন্যপায়ী প্রাণী তিমি। 10 প্রদত্ত কোনটি চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থ DDT। 2তে আছে স্তম্ভ মেলানো। আয় প্রথম শ্রেণীর লিভার হবে D কাঁচি। 2 দ্বিতীয় শ্রেণীর লিভার হবে C জাতি। 3 তৃতীয় শ্রেণীর লিভার হবে E চিমটা। 4 কাজল পাখি হবে B পরিযায়ী পাখি। 5 কেঁচো হবে অ্যানিলিডা। 3 আছে শূন্যস্থান পূরণ করো। আয় জল একটি যৌগিক পদার্থ। 2 প্রাচীনকালে গ্রিসে দৈর্ঘ্যের একক হিসাবে বিঘত ব্যবহার করা হতো। 3 নিউক্লিয়াসযুক্ত এককোষী জীবেরা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। 4 বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস। 5 নিকেল একটি চৌম্বক পদার্থ। 6 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম অক্সানোমিটার। 7 গাছের কাঠ অংশে সেলুলোজ নামক শর্করা বস্তু থাকে। 8 একটি তরল ধাতু হলো পারদ। 9 ছত্রাকদের রাজ্যকে বলে ফানজাই। 10 হাইড্রোজেনের যোজ্যতা 2। 4 আছে সত্য বা মিথ্যা লেখো। আই বলেছে কয়লা এবং পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির উৎস সূর্য, সত্য। 2 বলেছে সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তিরূপে জমা থাকে, সত্য। 3 মস জাতীয় গাছকে টেরিটোফাইটা বলে, মিথ্যা, ওটা ব্রায়োফাইটা হবে। 4 মৌচাক মোম দিয়ে তৈরি, সত্য। 5 প্লাস্টিক হলো জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ, মিথ্যা, ওটা অভঙ্গুর। 5 আছে পার্থক্য লিখতে হবে। বিরুৎ আর গুল্ম জাতীয় উদ্ভিদের পার্থক্য। বিরুৎ আর গুল্মজাতীয় উদ্ভিদের পার্থক্য। বিরুতের কাণ্ড নরম আর রসালো হয়, গুল্মের কাণ্ড অল্প কাষ্ঠলে শক্ত। বিরুৎ কম শাখা প্রশাখাযুক্ত, গুল্ম হচ্ছে বেশি শাখা প্রশাখাযুক্ত। বিরুৎ হচ্ছে অল্প উচ্চতা বিশিষ্ট হয় আর গুল্ম হচ্ছে অল্প উচ্চতা বিশিষ্ট ঝোপের মতো। বিরুৎ সাধারণত একবর্ষজীবী, গুল্ম হচ্ছে বহুবর্ষজীবী। বিরুতের উদাহরণ হচ্ছে ধান, গম, ভুট্টা, আর গুল্ম হলো জবা, টগর। 5 2 হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। লিখবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড সাধারণত শাখাবিহীন ও বিরুৎ জাতীয় হয় আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড সাধারণত শাখা প্রশাখাযুক্ত, বিরুৎ, গুল্ম আর বৃক্ষ জাতীয় হয়। একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। একবীজপত্রী উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে 2টি বীজপত্র থাকে। একবীজপত্রী উদ্ভিদের অস্থানিক প্রকৃতির গুচ্ছমূল থাকে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের স্থানিক প্রকৃতির প্রধান মূল থাকে। একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ ধান, গম আর দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ মটর, ছোলা ইত্যাদি। 3তে দিয়েছে জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের পার্থক্য লেখো। জৈব ভঙ্গুর আর অভঙ্গুর পদার্থ হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ অল্প কিছুদিনের মধ্যে মাটিতে মিশে যায়, এগুলো প্রধানত জীবজাত বর্জ্য পদার্থ হয়। আর অভঙ্গুর হচ্ছে এই প্রকার বর্জ্য পদার্থ দীর্ঘদিন মাটিতে অপরিবর্তিত রূপে পড়ে থাকে আর এগুলো প্রধানত অজীবজাত বর্জ্য পদার্থ। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ এদের ওপরে মাটিতে থাকা বিভিন্ন বিয়োজক যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ক্রিয়া করে আর এদের পচন ঘটায়। আর অভঙ্গুর বর্জ্য পদার্থগুলোর ওপরে বিয়োজকরা ক্রিয়া করতে পারে না। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলো জটিল অবস্থা থেকে বিয়োজনের মাধ্যমে সরল অবস্থায় পৌঁছায় আর জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থগুলি অপরিবর্তিত থাকে। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হচ্ছে ফল, সবজির খোসা, পচা শাক পাতা, খড় ঘাস। আর জৈব অভঙ্গুর হচ্ছে প্লাস্টিক, টিভি, কম্পিউটারে ভাঙা ক্যাবিনেট, নষ্ট হওয়া টায়ার, কাঁচের শিশি প্রভৃতি। 6 আয়তে বলেছে একটি প্রথম শ্রেণীর লিভারে চিত্র অঙ্কন করে 3টি অংশ চিহ্নিত করো। আবার 2 আছে দ্বিতীয় শ্রেণীর লিভারে চিত্র অঙ্কন করে 3টি অংশ চিহ্নিত করো। তো এই হচ্ছে প্রথম শ্রেণীর লিভারে বলেছে চিত্র অঙ্কন করে এইরকমভাবেই দেখাবে। দেখে এইভাবেই যেখানে যা আছে বাঁধা, আলম্ব, বল, এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার লিখে দেবে। বাঁধা ও বলের মাঝামাঝি থাকে আলম্ব বিন্দু। আর এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, আলম্ব, বাঁধা আর বল। আলম্ব আর বলের মাঝের জায়গায় থাকে বাঁধা। 3তে আছে প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। সালফার ডাইঅক্সাইড SO2, কার্বন মনোক্সাইড CO, মিথেন হচ্ছে CH4। আর আছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থের মধ্যে তুলনা করো। এই তুলনাটা লিখবে। যেমন মৌলিক পদার্থ হচ্ছে সংজ্ঞা, যে পদার্থকে বিশ্লেষণ করলে মূল পদার্থ ছাড়া ভিন্ন ধর্ম বিশিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। আর যৌগিক হচ্ছে 2 বা ততোধিক মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যে ভিন্নধর্মী
পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলে। মিশ্র পদার্থ হচ্ছে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো অনুপাতে মিশিয়ে যদি এমন পদার্থ পাওয়া যায় যাতে মিশ্রিত পদার্থগুলি তাদের নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে তাকে মিশ্র পদার্থ বলে। মৌলিক পদার্থে নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বর্তমান, যৌগিক পদার্থেরও তাই। আর মিশ্র পদার্থে নির্দিষ্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নেই। তারপরে মৌলিক পদার্থের অণুগুলি একই উপাদান দ্বারা গঠিত, যৌগিক পদার্থের ভিন্ন উপাদানের মৌল দ্বারা গঠিত, আর মিশ্র পদার্থ ভিন্ন উপাদান মৌল বা যৌগ দ্বারা গঠিত। মৌলিক পদার্থ সর্বদা সমসত্ব হয়, যৌগিক পদার্থও সর্বদা সমসত্ব হয়, আর মিশ্র পদার্থ সমসত্ব বা অসমসত্ব দুই হতে পারে। মৌলিক পদার্থের সংখ্যা সীমিত, যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য, আর মিশ্র পদার্থের সংখ্যাও অনেক। মৌলিক পদার্থের উপাদানের রাসায়নিক ধর্ম একই থাকে, যৌগিক পদার্থে উৎপন্ন যৌগের ধর্মের উপাদান মৌলের ধর্ম থেকে পৃথক হয়, আর মিশ্র পদার্থের উপাদানগুলি নিজস্ব ধর্ম বজায় থাকে। মৌলিক পদার্থে একটিমাত্র উপাদানে তৈরি, তাই উপাদান পৃথকীকরণ করতে হয় না। যৌগিক পদার্থে সহজে উপাদানগুলো পৃথক করা যায় না, আর মিশ্র পদার্থের ক্ষেত্রে সহজ পদ্ধতিতে উপাদানগুলি পৃথক করা যায়। 4 দিয়েছে উদাহরণসহ মোলাস্কা এবং আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলি লেখো। এই হচ্ছে মোলাস্কা বা কম্বোজ। তোমার হচ্ছে দেহ নরম আর খণ্ডকবিহীন হয়, দেহ ম্যান্টল নামক বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে। 2 হচ্ছে নরম দেহের বাইরে বা ভিতরের দিকে চুন জাতীয় পদার্থ ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলক থাকে। আর 3 হচ্ছে দেহ 3টি অংশ নিয়ে গঠিত, মস্তক, মাংসলপদ ও দেহের ভিতরের অঙ্গসমূহ। 4 এদের গমন অঙ্গ মাংসলপদ। 5 হচ্ছে রেচন অঙ্গ, বৃক্ক বা বোজনাসের অঙ্গ। আর আর্থ্রোপোডার বৈশিষ্ট্য হচ্ছে 1 হলো দেহ সাধারণত 3টে অংশে বিভক্ত, মস্তক, বক্ষ এবং উদর। আচ্ছা, মোলাস্কার উদাহরণ দিয়ে দেবে জল শামুক, পাইলা গ্লোবোসা আর অক্টোপাস লেন্টাস। শুধু নামগুলো দিলেও হবে, জল শামুক আর অক্টোপাস। আর আর্থ্রোপোডার এবার বৈশিষ্ট্য হলো দেহ সাধারণত 3টে অংশে বিভক্ত, মস্তক, বক্ষ আর উদর। 2 হচ্ছে এদের দেহে উপস্থিত শুঙ্গ পাগুলি খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে। 3 প্রতিটা দেহখণ্ডকে সাধারণত একজোড়া করে সন্ধি লুপাঙ্গ থাকে, যুক্ত পদের জন্য এদের সন্ধিপদী বলে। 4 হচ্ছে দেহ কাইটিন নির্মিত শক্ত বহিঃকঙ্কাল বা খোলক দ্বারা আবৃত। 5 পুঞ্জাক্ষী বর্তমান, যেমন আরশোলা, মাছি। 5 দিয়েছে পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল কাকে বলে। খাদ্য পিরামিডে যে একটা স্তর আছে তাকে পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল বলে। খাদ্য পিরামিড বলতে কি বোঝায়, চিত্রসহ ব্যাখ্যা করো। খাদ্য পিরামিড কাকে বলে, যে কোনো খাদ্য শৃঙ্খলার অন্তর্গত উদ্ভিদ এবং প্রাণীদের নিচ থেকে ওপরে ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকেই বলা হয় খাদ্য পিরামিড। এই পিরামিডের ভূমির দিকে জীবের সংখ্যা বেশি, শীর্ষের দিকে কম হয়। আর পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল, খাদ্য পিরামিডের একটা ধাপকে পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল বলা হয়ে থাকে। আর এই ছবিটা একটু ফ্রি হ্যান্ড স্কেচ করে দেবে। ছয় দিয়েছে লাল পিঁপড়ে আর কালো পিঁপড়ে দুটি বৈশিষ্ট্য লেখো, আর মৌমাছিকে কেন সামাজিক জীব বলা হয়। আচ্ছা, আগে কালো পিঁপড়েটা বলে দিই। এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা খুব বুদ্ধিমান পিঁপড়ে। 2 হচ্ছে কঠোর পরিশ্রমী কিন্তু একেবারেই যুদ্ধ করতে পারে না। 3 এরা খাদ্য মজুত করে রাখে। আর লাল পিঁপড়ের বৈশিষ্ট্য হচ্ছে এরা যুদ্ধে পটু হয় এবং এদের দাঁতের ধারও খুব বেশি হয়। 2 হচ্ছে এরা যেখানে থাকে সেখানে অন্য পিঁপড়েরা ঘেঁষতে পারে না। 3 হচ্ছে এরা কালো পিঁপড়েদের যুদ্ধে হারিয়ে তাদের দাস বানায়। আর মৌমাছিকে বলেছে কেন সামাজিক জীব বলা হয়। এই উত্তরটা বলবে মৌমাছিরা একা একা থাকে না, একসঙ্গে সবাই মিলে একটা যৌথ পরিবারের মতো থাকে। একটি মৌচাকে কেবলমাত্র একটি পরিবার থাকে। পরিবারে অর্থাৎ মৌচাকের কেন্দ্রবিন্দু হলো রানী মৌমাছি। রানী ডিম পাড়ে এবং মৌচাকে থাকা শ্রমিক মৌমাছিরা রানীর সন্তান প্রতিপালন, মধু তৈরি, রানীর যত্ন, মৌচাকের সুরক্ষা প্রদান প্রভৃতি কাজ করে। পুরুষ মৌমাছি কেবলমাত্র প্রজননে অংশ নেয়। বিভিন্ন প্রকার মৌমাছি একসাথে অবস্থান করে এবং কাজ ভাগ করে নেয় বলে এদেরকে সামাজিক জীব বা সামাজিক পতঙ্গ বলা হয়। 7 আছে টিকা লেখো। নততল, পুলি বা কপিকল, আর হচ্ছে গুপ্তবীচি। নততল আগে কাকে বলে লিখবে, যে কোনো সমতল পাটাতনকে অনুভূমিক না রেখে ভূমিতলের সঙ্গে যে কোনো সূক্ষ্মকোণে রাখলে যে যান্ত্রিক ব্যবস্থা গঠিত হয় তাকে নততল বলা হয়। 3 নম্বরে এবার লিখবে যে নততল ব্যবহার হচ্ছে লরি, মালগাড়ি প্রভৃতিতে মাল বোঝাই করতে নততল ব্যবহার করা হয়। 2 বাড়ির সিঁড়ি খাড়া না করে ঢালু করা হয়। 3 পাহাড়ের রাস্তা খাড়া না করে ঢালু করে পাহাড়ের গায়ে ঘুরিয়ে তৈরি করা হয়। 4 মই বেয়ে ওঠার সময় মইকে মাটির সঙ্গে হেলিয়ে রাখা হয়।
5 হাসপাতাল বা স্টেশনে ব্যবহৃত ঢাল নির্মাণে নততলের ধারণার ব্যবহারিক প্রয়োগ দেখা যায়। সুবিধা হচ্ছে এর গঠন অত্যন্ত সরল, চওড়া কাঠের তক্তা বা পাটাতন ব্যবহার করে সহজেই এটি নির্মাণ করা যায়। 2 যান্ত্রিক সুবিধা সর্বদাই এক অপেক্ষা বেশি বলে এটি ব্যবহার করে সর্বদাই কম বলের বিনিময়ে বেশি বাধা অতিক্রম করা সম্ভব। এরপরে আছে পুলি বা কপিকল। এইটা লিখবে। কপিকল কাকে বলে লিখবে যে কপিকল বা পুলি হলো একটা শক্ত কাঠ বা ধাতুর নির্মিত চাকা, যার পরিধি বরাবর খাঁজ কাটা অংশে দড়ি পেঁচানো থাকে। এই দড়ির এক প্রান্ত ধরে নিচের দিকে টান দিলে অপর প্রান্তে রাখা বস্তু ওপরে উঠে আসে। গঠন হচ্ছে কপিকলের চাকতিটি সর্বদা তার কেন্দ্রীয় অক্ষগামী একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে ঘোরে। এই কেন্দ্রীয় অক্ষকে বলা হয় অক্ষদণ্ড বা অ্যাক্সেল, যা একটা স্থির অবলম্বনের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকে। অক্ষদণ্ড অর্থাৎ অ্যাক্সেলকে কেন্দ্র করে কপিকল অবাধে ঘুরতে পারে। এর পরিধি বরাবর একটি গর্ত বা খাঁজ কাটা অংশ থাকে, যার মধ্যে দিয়ে দড়ি বা শিকল চলাচল করে। চাকা খাঁজযুক্ত হওয়ায় দড়ি বা শিকল চাকতি থেকে পিছলে যায় না। 3 আছে গুপ্তবীজি। এইটা লিখবে যে যে সমস্ত উদ্ভিদে ফল গঠিত হয় এবং বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে তাদের গুপ্তবীজি উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম বলে, যেমন ধান, গম, আম, জাম প্রভৃতি। গুপ্তবীজি উদ্ভিদ 2 প্রকার, একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। আটে দিয়েছে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এতে আছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো তড়িৎ থেকে তাপ শক্তি। বিতে পোড়া চুনের মধ্যে জল ঢালা হলো রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। আর সি চুম্বক লোহার পেরেকে আকর্ষণ করলো যান্ত্রিক শক্তি থেকে চৌম্বক শক্তি। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিজ্ঞানের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।